আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জব পাওয়ার জন্য অথবা ক্যারিয়ারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ 10টা স্কিল সম্পর্কে। আমি আমার যে দীর্ঘ সিভি রাইটিংয়ের ক্যারিয়ার, মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে, মানুষের কাছ থেকে যোগাযোগের মাধ্যমে আমার কাছে যে 10টা স্কিল মনে হয়েছে, এই 10টা টপ স্কিল নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন যে এই 10টা স্কিলের ভেতরে কার কয়টা স্কিল আছে এবং যার যার যে স্কিলগুলোর ঘাটতি আছে সেই স্কিলগুলো পরবর্তীতে কিভাবে আপনি অর্জন করতে পারেন সেই নিয়েও আপনাদের সঙ্গে আমরা এই ভিডিওতে আলাপ করব। সো চলুন আর দেরি না করে আমরা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে 10টা স্কিল নিয়ে আমরা আলোচনা করব এর মধ্যে প্রথম স্কিল হিসেবে আমি রেখেছি ক্রিটিক্যাল থিঙ্কিং। সো ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে আপনার চিন্তা করার ক্ষমতা, আপনার ক্রিয়েটিভ চিন্তা করার ক্ষমতা, সৃজনশীল চিন্তা করার ক্ষমতা। হ্যাঁ, সো আমাদের যারা জব করে, যারা ইয়াং প্রফেশনাল যারা জব করে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি তাদেরকে বস একটা কাজ বুঝিয়ে দেন, বস একটা জিনিস ধরিয়ে দেন, বস একটা প্রসেস দেখিয়ে দেন, তারা ওই প্রসেস ধরেই চলতে থাকে। সো তাদের যে একটু নতুন করে একটা কিছু চিন্তা করা, একটা নতুন একটা আইডিয়া নিয়ে আসা, ব্যবসার জন্য নতুন কোনো একটা দিক নির্দেশনা দেওয়া, এই যে ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসটা অনেকের মধ্যেই অনুপস্থিত। যেমন ধরেন আমি হয়তো আমার যে কলিগ আছে তাকে বললাম যে কোনো একটা লেটার অথবা যে কোনো একটা কোটেশন রিলিজ করার আগে আপনি আমাকে দেখায় নেবেন। সো এখন আমি ধরেন একটা মিটিংয়ে আছি, এক কাস্টমার কোটেশন চেয়েছে, এখন আমার যতক্ষণ পর্যন্ত মিটিং শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেই কোটেশন জমা দেওয়া যাচ্ছে না। তাহলে এই জায়গাটাতে সে কিন্তু একটা সমাধান করতে পারতো তার যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এই স্কিলটা থাকতো। সে চিন্তা করে তার মতো করে নিজে ওনারশিপ নিয়ে সে কিন্তু কাজটার সমাধান করতে পারতো। সো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সৃজনশীল চিন্তা ভাবনা, এইটাকে আমি আমার যত স্কিল আমি মনে করি গুরুত্বপূর্ণ তার ভিতরে আমি এইটাকে রাখবো সবার উপরে। কারণ একটা আপনারা জানেন খুব ফেমাস একটা বই আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সো আপনি আসলে যেরকমভাবে চিন্তা করবেন আপনি আসলে সেরকমটাই পাবেন। সো আপনার চিন্তাভাবনা যতটা সৃজনশীল হবে আপনার প্রাপ্তিটাও তত বেশি হবে। সেকেন্ড যে স্কিলটা আমি রেখেছি সেটা হচ্ছে প্রবলেম সলভিং। সো আমরা যারা কর্পোরেটে জব করে বা যারা কর্পোরেটে জব দেয়, যেমন ধরেন আমার একটা কোম্পানি, সো আমার কোম্পানিতে আমি নূরকে নিয়োগ করেছি। নূরকে আমি কেন নিয়োগ করেছি? কারণ নূর আমার অপারেশন ম্যানেজমেন্টের প্রবলেমগুলোকে সলভ করে। আমরা জাদিদকে নিয়োগ করেছি। কেন আমরা জাদিদকে নিয়োগ করেছি? বিকজ জাদিদ আমাদের সিনেমাটোগ্রাফি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করে। আমরা রিমনকে নিয়োগ দিয়েছি কারণ রিমন আমাদের কাভার লেটার রাইটিং রিলেটেড প্রবলেমগুলোকে সলভ করে। সো এরকম আমরা প্রত্যেকটা মানুষকে নিয়োগ দিই কেন? প্রবলেম সলভ করার জন্য। এখন ধরেন নূরকে নিয়োগ দেওয়ার পরে দেখা গেল নূর তার কাজ ঠিকমতো করছে না, তার মানে আমি যে প্রবলেমটা সলভ করার জন্য নূরকে নিয়োগ দিয়েছিলাম সেই প্রবলেমটা আমার রয়েই যাচ্ছে, সেই প্রবলেমটা সলিউশন হচ্ছে না। সো তাহলে তো নূরের থাকা বা না থাকার কোনো মানে হয় না, তাই না? সো প্রবলেম সলভিং এই স্কিলটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। 3 নাম্বার যে স্কিলটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিসিশন টেকিং স্কিল, মানে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এখন আপনি যদি আপনার যদি নিজের জীবন সম্পর্কে, নিজের ক্যারিয়ার সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে, নিজের প্রোডাক্ট সম্পর্কে, নিজের সার্ভিস সম্পর্কে, নিজের ভূত ভবিষ্যৎ সম্পর্কে আপনার যদি ন্যূনতম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনি ক্যারিয়ারে বেশি দূর এগোতে পারবেন না। সো আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সো ডিসিশন টেকিং এই জিনিসটাকে আমি রেখেছি 3 নাম্বারে। 4 নাম্বার যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। সো ডেটা অ্যানালাইসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টুল টু গ্রো ইউর বিজনেস ইন 2022 অ্যান্ড অনওয়ার্ড। কেন? কারণ দেখেন যে আগেকার দিনের যে ডিস্ট্রিবিউশন বেসড বিজনেস মডেল ছিল তার অনেক কিছুই কিন্তু এখন চেঞ্জ হয়ে অটোমেটিক হয়ে যাচ্ছে।
ওয়েব বেসড হচ্ছে, সোশ্যাল মিডিয়া বেসড হচ্ছে, কমার্স বেসড হচ্ছে, কমার্স বেসড হচ্ছে। সো এগুলোর আসলে মূল কাজ কি? এগুলোর মূল কাজ হচ্ছে ডেটা নিয়ে কাজ করা। সো যারা ডেটা নিয়ে যত ভালোভাবে কাজ করতে পারে তাদের বিজনেসই কিন্তু তত ভালোভাবে গ্রো করছে। সো এই যে ডেটা অ্যানালাইসিস এবং ডেটা থেকে প্রপার ইনফরমেশন বের করে আনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ইনফরমেশন যত প্রপার হবে আপনার ডিসিশন তত কারেক্ট হবে। 5 নাম্বার যে স্কিলটা আমি রেখেছি সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি। সো ডিজিটাল লিটারেসি বলতে আমি বোঝাতে চাই যে এটা আমি স্ট্রাগল করছি। সাপোজ আমার ম্যাকে কোনো একটা আপডেট আসলে কিভাবে আপডেট করব আমাকে একটু খুঁজে বের করতে হয়। তারপরে কোনো একটা সফটওয়্যার কিভাবে অপারেট করতে হয় আমি প্রথমে বুঝতে পারি না। সো এটা আমার ব্যক্তিগত সমস্যা, আমি এটার উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করছি। বাট এখনকার সময় আপনার অবশ্যই ডিজিটাল লিটারেসি থাকতে হবে। সো আপনি এইটা পারেন না, ওই সফটওয়্যার পারেন না, এই কাজ পারেন না, এইটা বলাটা এখন আর কোনো স্মার্টনেস বা আপনার কোনো ভাবগাম্ভীর্যপূর্ণতার কোনো মানে পরিচয় বহন করে না। যেমন ধরেন আমি এখন একটা হোটেলে আসছি, সো তারা আমার সম্পর্কে যত ইনফরমেশন, আমার সম্পর্কে যত ডেটা, এটা তারা তাদের একটা সিস্টেমে আপডেট করে রেখেছে। তারা কি আগেকার দিনের মতো কষি টানা টালি খাতায় কি তারা ডেটা ইনপুট নিয়েছে? তারা কিন্তু ডেটা ইনপুট নেয়নি। সো তারা কি হয়েছে, হোটেল কর্তৃপক্ষ কি হয়েছে, দিনে দিনে তারা কিন্তু তাদের ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সক্ষমতা এটা কিন্তু তারা বাড়িয়েছে। সো আপনিও যেই ফিল্ডে কাজ করেন না কেন আপনারও ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। এরপরে আমি যে দক্ষতাটাকে রাখবো সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সো আমাদের কি হয়, আমরা অল্পতেই মাইন্ড করে বেশি বসি। বস ভালো না, কোম্পানি ভালো না, কলিগ ভালো না, কাস্টমার ভালো না, পিয়ার্স ভালো না, এরকম নানান রকমের ঝামেলা আমাদের ভিতরে থাকে যেটা আমরা সলভ করতে পারি না, কারণ আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তাটা কম। সো এই আবেগীয় বুদ্ধিমত্তাটাকে কিন্তু আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল যে আপনার ভেতরে ইগোটা কম। আপনি ইগো কিন্তু মানুষের জ্ঞানকে নষ্ট করে দেয়। সো ইগো আপনার ক্যারেক্টারের ভেতরে থাকা যাবে না। যদি যৎসামান্য থেকেও থাকে তাহলে এটাকে কিন্তু রিমুভ করতে হবে, কারণ ইগো আপনার ক্যারিয়ারের অগ্রযাত্রার পেছনে একটা খুব বড় রকমের বাধা হিসেবে কাজ করছে। 7 নম্বরে আমি যে স্কিলটা রেখেছি সেটা হচ্ছে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। সো কগনিটিভ ফ্লেক্সিবিলিটি মানেটা হচ্ছে আপনাকে যখন ধরেন আজকে আমরা আমাদের রেগুলার টাইমে অফিস শুরু হওয়ার কথা 9:30, সেখানে আজকে আমরা প্রথম ভিডিও শ্যুট করছি তখন প্রায় 10:30 মতো বাজে। এখন এই যে আমরা ভিডিও শ্যুট করছি, আমরা ভিডিও শ্যুট করার মাঝখানে এদিক ওদিক যাচ্ছি, একটু পরে আমরা সাঁতার কাটতে যাব, তারপরে আমরা লাঞ্চ করতে যাব, বিকালে আমরা সেমিনার করতে যাব, আবার আমাদের আজকে সারাদিনের টার্গেট আছে একটা সার্টেন অ্যামাউন্টের ভিডিও শ্যুট করার। সো এই শ্যুটটা করতে গিয়ে দেখা যাবে যে আমার সঙ্গে যারা আমার টিম মেম্বার যারা আসছে তাদেরকে হতে পারে রাত্র 10টা-11টা পর্যন্ত কাজ করা লাগতে পারে। আবার কখনো কখনো দেখা গেল কোম্পানির কাজের প্রয়োজনে কাউকে হয়তো কিছু সময় আগে অফিসে আসতে হতে পারে, একটু বাড়তি ইফোর্ট দেওয়া লাগতে পারে। সো একটা কোটেশন আছে এই ক্ষেত্রে যে আপনি অর্ডিনারি নাকি এক্সট্রাঅর্ডিনারি, এটা বোঝা যাবে আপনি আসলে কতটুকু এক্সট্রা ইফোর্ট দিচ্ছেন সেখান থেকে। সো আপনাকে কিন্তু অবশ্যই এই যে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি এই স্কিলটা আপনার থাকতে হবে। আপনার এখন 5:30টার জায়গায় 5:35 বেজে গেল, 5:35 বেজে গেল কিসের জন্য, আমি তো এই কাজ করব না, এরকম তো কথা ছিল না আমার, এটা রেজিস্টিভ হলে হবে না। কারণ কোম্পানি অনেক কার্যক্রম আছে, আরও অনেক মানুষের একটা কোলাবোরেটিভ টিমওয়ার্কের মাধ্যমে একটা কোম্পানির গ্রোথ হয়। সো সবসময় কোম্পানির সমস্ত কার্যক্রম শুধুমাত্র আপনার সময়ের উপরে বেস করে হয় না, আপনাকে সামগ্রিক এবং সামষ্টিক বিষয় নিয়ে পর্যালোচনা করতে হবে, যেটাকে বলা হয় হচ্ছে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। 8 নাম্বার স্কিলটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। সো এটা নিয়ে আমি আসলে খুব বেশি কোনো কথা বলতে চাই না, কারণ কোম্পানিতে আসলে কারেক্ট লোককে রিক্রুট করা, কারেক্ট লোককে সিলেক্ট করা, ইন্টারভিউ নেওয়া, তার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থা করা, তার পারফরমেন্স অ্যাপ্রেজাল করা, এই সমস্ত বিষয় কিন্তু পিপল ম্যানেজমেন্টের উপরে বর্তায়। কারণ আপনি যত ভালো পিপল ম্যানেজ করতে পারবেন ততই আপনার বিজনেস আগাবে। এই জন্য বলা হয় যে পিপল চ্যাম্পিয়ন আর দ্য বিজনেস চ্যাম্পিয়ন। সো কারেক্ট লোককে নিয়োগ করা এবং তাকে অল থ্রু ইউর বিজনেস জার্নি যথাযথভাবে মনিটর করা, অপারেট করা, তার গ্রোথ নিয়ে কাজ করা, তাকে এগিয়ে যেতে হেল্প করা,
এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পিপল ম্যানেজমেন্টটাকে বলা হয় এখনকার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, কারণ সব কাজ তো আপনি একা করবেন না, আপনাকে তো 10 জনকে নিয়ে কাজ করতে হবে। এখন ওই 10 জন যদি আপনার কথা না শোনে তাহলে কিন্তু আসলে হলো না। এরপর 9 নাম্বার যে স্কিলটা, সেটা এই আগের স্কিলটার সাথে জড়িত, এটা হচ্ছে লিডারশিপ স্কিল। সো আপনাকে একটা টিম পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে। টিমের মানুষ, এখন আপনি বললেন যে আমি উত্তরে চলেন আমরা উত্তর দিক থেকে ঘুরে আসি, এখন আপনার কলিগ বললো যে আমি উত্তর দিকে যাব না, আপনি একা একা চলে যান, তো তাইলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনি সামহাউ আরেকজনকে কনভিন্স করতে পারছেন না, এটা কিন্তু আপনার জন্য একটা দুর্বলতা। সো এই যে কনভিন্সিং পাওয়ার, এই যে পারসুয়েসিভ লিডারশিপ, সিচুয়েশনাল লিডারশিপ, ক্যারিসমেটিক লিডারশিপ, লিডারশিপের অনেক রকমের ধরন আছে। সো এই যে লিডারশিপ বা টিম পরিচালনা করা বা নেতৃত্ব প্রদানের ক্ষমতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট বাট নট দ্য লিস্ট 10 নম্বরে আমি রেখেছি নেগোসিয়েশন স্কিল। সো আপনি যেখানেই যান না কেন আপনাকে নেগোশিয়েট করতে হবে। যেমন আমরা এখন আছি প্রায় 12,500 টাকার একটা রুমে, এই রুমে ওঠার আগে আমরা কিন্তু এটাকেও নেগোশিয়েট করেছি বিভিন্নভাবে, আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ডিসকাউন্ট অফার, স্পন্সরশিপ বিভিন্ন কিছু ছিল, সেগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা খুব হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পেয়েছি, যেটা এই হোটেলে আশা করি আজকে যারা আছে তাদের কেউই হয়তো পাবে না, এরকম একটা ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়েছি। সো এই যে একটা নেগোসিয়েশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আসলে নেগোশিয়েট করে যতটুকু উইন করতে পারবেন ততটুকুই আপনার বেনিফিট। সো এই বেনিফিটটা আপনার নিজের যেমন নিতে জানতে হবে, কোম্পানির পক্ষেও কাজ যখন করবেন আপনি কোম্পানিকেও ওই বেনিফিটটা দিতে জানতে হবে। সো এই 10টা স্কিল বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাকে আপনারা কমেন্ট বক্সে দয়া করে একটু জানিয়ে দিন যে কার কার কোন কোন স্কিলগুলো আছে এবং কোন কোন স্কিল নাই, এবং সেই সাথে আপনাদের কারো যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, নিঃসংকোচে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনাদের মতামতের উপরে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।